এই কথা শুনে কাকাবাবু একটু হেসে উঠল। আরে পাগলি, তোমার কাকিমার কি ক্ষমতা আছে আমাকে ঠান্ডা করার? তোমার দিদিই তো প্রতিদিন আমাকে ঠান্ডা করে। আমি একটু ঘাবড়ে যাওয়ার ভান করলাম আর মনে মনে ভাবছিলাম, শালা দিদি একা একাই মজা নিচ্ছিল, আমাকে একবার বলেও নি। কাকাবাবু বলল, তুমি যদি রাজি থাকো তাহলে কাল আমরা তিনজন একসঙ্গে খেলবো। আমি লজ্জা পেয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে গেলাম। আমার নাম রিনা, বয়স 26 বছর, বিবাহিতা। 23 বছরে আকাশের সঙ্গে আমার বিয়ে হয়। আকাশ বাইরে থাকে, প্রচুর টাকার মালিক। আকাশ, আমি ও আকাশের মা, এই তিনজনকে নিয়েই আমাদের পরিবার। আকাশের বাবা নেই, মা বাবার একমাত্র সন্তান। যে কোনো মা বাবাই চাইবে এত ছোট সুন্দর পরিবারে নিজের মেয়েকে বিয়ে দিতে। তাই আমার বাবা মা এক কথায় রাজি হয়ে গেল আর আমার বিয়েও ধুমধাম করে হয়ে গেল। বছরে আকাশ একবারই বাড়িতে আসে, 1 মাসের জন্য। 1 মাসই আমার সারা বছরের পুঁজি। দুজনে মিলে ইচ্ছে মতো খেলি এই 1 মাস। তারপর আকাশ বাইরে চলে যায় আর আমি উপোস থাকি। আমি দেখতে শুনতে ভালোই, অন্তত লোকেরা তাই বলে। বাড়ির কোনো ছেলে মানুষ না থাকায় আমাকে প্রায় দিন বাজারে যেতে হয়, বিভিন্ন কাজে বাইরেও যেতে হয়। তখন লোকের মুখে আমাকে নিয়ে নানান কথা শুনি, আমার বেশ ভালোই লাগে। আমি তাই খোলামেলা পোশাক পরি। শ্বশুরবাড়িতে অসুস্থ শাশুড়ির দেখাশোনা করতেই আমার বেশিরভাগ সময় কেটে যায়। তারপর হাতে যতটুকু সময় পাই, মজা নাও সবাই, ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে নিজেকে শান্ত করি। এভাবেই আমাদের দিন কেটে যাচ্ছিল। হঠাৎ করে আমার শাশুড়ি মারা গেল। আমাদের ছোট্ট সংসারে নেমে এলো শোকের ছায়া। আমার এক বন্ধু আমাকে বলল, আমি যেন কিছুদিন কোথাও এক জায়গা থেকে ঘুরে আসি, তাহলে মনটা ভালো লাগবে। তাছাড়া আমারও একা বাড়িতে ভালো লাগছিল না। তাই আমি প্ল্যান করলাম দার্জিলিংয়ে বড় দিদির বাড়ি থেকে ঘুরে আসি। আমার বিয়ের 3 বছর আগে বড়দির বিয়ে হয়েছে, সে থেকে ও ওখানেই থাকে। আমাকে অনেকবার যেতে বলেছে, কিন্তু আমার শাশুড়ি অসুস্থ থাকায় আমি যেতে পারিনি। এখন আর সেই সমস্যা নেই। রাতে আকাশের সাথে কথা বলে সকালে রওনা দিলাম দার্জিলিংয়ে যাওয়ার জন্য। দিদিকে সারপ্রাইজ দেব বলে দিদিকে আর ফোন করে জানাইনি যে আমি আসছি। দার্জিলিং পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। আকাশে সেই মেঘ ডাকছে। বাসস্ট্যান্ডে নেমে অটো ধরবো এমন সময় খুব জোরে বৃষ্টি নেমে গেল। আমার কাছে ছাতি ছিল না, তাই আমি অল্পতেই পুরো ভিজে গেলাম। প্রথমবার দার্জিলিংয়ে এসেছি, তাই কিছু চিনি না। যাকেই ঠিকানা জিজ্ঞেস করি সে আমাকে একবার খারাপ নজরে দেখে। অনেক কষ্টে একটা অটো ঠিক করে দিদির বাড়ি পৌঁছে গেলাম। 3 তলায় দিদির ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে দেখলাম দিদির ফ্ল্যাট বন্ধ। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ব্যাগটা মাটিতে রেখে দিদিকে ফোন করলাম। দিদি ফোন তুলেই বলল, কি রে রিনা, তোর কি খবর? আমি বললাম, খবর ভালো না। নিজের দিদি ফ্ল্যাটের সামনে ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে? দিদি বলল, কি বলিস, তুই আমার বাড়ির সামনে? আমাকে কিছু জানাসনি কেন? কাজটাকে তুই ঠিক করলি? আমি বললাম, এসব ছাড়, এখন আমি কি করব সেটা আগে বল। দিদি বলল, আমি আর আমার শাশুড়ি তো তোর জামাইবাবুর এক বোনের বিয়েতে এসেছি। তুই আসবি জানলে আমি আসতাম না। আমার তো ফিরতে রাত হবে। বাড়ির চাবি পাশের ফ্ল্যাটে রাখা আছে, তুই একটু কষ্ট করে চাবিটা নিয়ে ফ্ল্যাটে ঢোক। ফ্রিজে খাবার রাখা আছে, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, আমার ফিরতে একটু রাত হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ফোন কেটে পাশের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজাতেই একজন বয়স্ক লোক এসে দরজাটা খুলল। আমি বললাম, আঙ্কেল, আমি রিনা, পাশের ফ্ল্যাটের দিনা দিদির বোন। দিদির বাড়ির চাবিটা কথাটা শেষ করতেই পারলাম না। দেখলাম আঙ্কেল আমার শরীরের দিকে হা করে তাকিয়ে আছে। বুঝলাম যে লোকটা আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। বুঝতে পারলাম ভেজা শাড়ির ভেতর দিয়ে আমার পুরো শরীরটাই দেখা যাচ্ছে। আঁচলটা ঠিক করে আমি বললাম, আঙ্কেল। আঙ্কেল চমকে উঠে বলল, ও হ্যাঁ, পাশের ফ্ল্যাটে এসেছো, দাঁড়াও দিচ্ছি। এ বলে আঙ্কেল চাবি আনতে গেল। এসে চাবি দেওয়ার সময় আমার হাতটা ছোঁয়ার চেষ্টা করলো। আমি মনে মনে ভাবলাম, লোকটা আমাকে দেখে পাগল হয়ে গেছে, আমাকে যেন খেতে চায়। আমি কিছু বুঝতে না দিয়ে দিদি ফ্ল্যাটে ঢুকেই দরজাটা লক করে দিলাম। দিদির ফ্ল্যাটটা তেমন একটা বড় না, মাত্র 3টে রুম। দিদির ফ্ল্যাটে তেমন কেউ থাকে না, শ্বশুর শাশুড়ি আর দিদির বাচ্চা থাকে। জামাইবাবু জার্মানিতে থাকে। ফ্ল্যাটে ঢুকে জামা কাপড় ছেড়ে ড্রয়িং রুমের একটা সোফায় গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরেই পাশের ফ্ল্যাটের লোকটার তাকানো আর স্পর্শের কথা মনে পড়েই আমার শরীরটা যেন কেমন শিরশিরি উঠল। দিদির শ্বশুর বাড়িতে আসলো। বুঝতে পারলাম যে মদ খেয়ে এসেছে, ঠিকঠাক দাঁড়াতেও পারছে না। দেওয়াল ধরে ধরে লাইটের সুইচটা দিতে গেল। বলল, ধুর শালা, সুইচ তো দেওয়াই আছে, হয়তো বিদ্যুৎটাই চলে গেছে। তারপর উনি একা একাই বলছিল, শালা বৃষ্টিতে সবকিছু ভিজে গেছে।
বিদ্যুৎটাও নেই যে জামা কাপড় খুঁজে পাবো। দূর শালার খোঁজাখুঁজি, বাড়িতেই কেউ নেই আর জামা কাপড় পরেই বা কি হবে। দেখলাম কাকাবাবু ভেজা জামা কাপড় ছেড়ে এসে সোফায় বসলো। অন্ধকারে চোখ শুয়ে যেতেই কাকাবাবু বুঝতে পারলো সোফায় কে যেন একজন শুয়ে আছে। কাকাবাবু একা একাই বলছে, ধুর শালা, আজ বেশি নেশা হয়ে গেছে। যেখানে সেখানে মেয়ে দেখতে পাচ্ছি, বাড়িতে তো কেউ নেই, তো কি ওখানে মেয়ে নৌকা শুয়ে আছে? না, ওর তো সন্ধ্যায় কাজ করে বাড়ি চলে যাওয়ার কথা, বৃষ্টির জন্য হয়তো যায়নি। আমি শুনেছিলাম মেনকা কাজের বিয়ে, সারাদিন বাড়িতে টুকটাক কাজ করে, গায়ের কাপড় চোপড়ও ঠিক থাকে না। সেটা দেখে কাকাবাবু ঠিক থাকে না। কাকাবাবু একবার মেনকাকে করার ফোন দিয়ে এঁটেছিল, আর সেদিন খেলেও নিয়েছিল মেনকার সাথে। এই কথাগুলো আমি দিদির কাছ থেকে শুনেছি। দিদি বাড়ির কাউকে কিছু বলেনি অশান্তি হবে বলে, কিন্তু মেনকার সাথে সেদিন খেলেছিল, তাই তো আর প্রত্যেকদিন খেলতে পারবে না, কারণ বাড়িতে সবাই থাকে। আমার মনে হয় কাকাবাবু সেদিনের কথা মনে পড়ে গেছে। কাকাবাবু বলছিল, মেনকা আজ বাড়িতে কেউ নেই, সুযোগ পেয়েছি, আজ দারুণ মজা করব। আমার এসব কথা শুনে একটু ভয় ভয় হচ্ছিল। আমি ঘুরে উল্টো মুখ করে শুলাম। কাকাবাবু আমার কাছে চলে এলো। আমি শুধু দিদির নাইটিটা পরেছিলাম। কাকাবাবু এসে হাত দিয়ে আমার সঙ্গে খেলতে লাগলো। তারপর আমাকে বলল, কিরে মেনকা, আজ বাড়িতে যাসনি? আমি কোনো উত্তর দিলাম না। কাকাবাবু আমাকে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করলো। আমি ঘুরলাম না, আমি শক্ত করে শুয়ে থাকলাম। কাকাবাবু জোর করে আমাকে ঘুরিয়ে দিল। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু বলতে পারলাম না, কারণ অনবরত হাত দিয়ে খেলেই যাচ্ছিল। আমার মনে বেশ আনন্দই হচ্ছিল। মনে মনে ভাবছিলাম, খেলা যখন এতটা এগিয়ে গেছে, তাহলে আর কিছু বলবো না, আমি শুধু দেখব আর মজা নেব। তবে আমি কাকাবাবুকেও বুঝতে দেব না যে আমি মজা নিচ্ছি, যাতে কিছু হলেও আমি বেঁচে যাই। কাকাবাবু কোনো বাধা না পাওয়ায় অনবরত আমার সাথে খেলে যাচ্ছিল। কাকাবাবু আমার সঙ্গে খুব জোরে জোরে খেলছিল। হঠাৎ বিদ্যুৎ চলে এলো, চারদিক আলোয় আলোকিত হয়ে গেল। আমি চমকে যাওয়ার ভান করলাম, আর কাকাবাবু সত্যি সত্যি চমকে গেল। কাকাবাবু বলল, রিনা তুমি? আমি বললাম, কাকাবাবু আপনি? এ বলে আমি কাকাবাবুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, আর একটা বিছানা চাদর নিয়ে শরীরটাকে ঢেকে বসলাম। আমি বললাম, কাকাবাবু আপনি আমার সঙ্গে এসব করতে পারলেন? আমি তো আপনার বৌমার নিজের বোন। এই বলে আমি কান্নার অভিনয় করতে থাকলাম। দেখলাম কাকাবাবু হাতের কাছে জামা কাপড় না থাকায় ওইভাবে বসেই আমতা আমতা করছিল। আমি বললাম, কাকাবাবু দিদি যদি জানতে পারে তাহলে দিদি আমাকে মেরেই ফেলবে। এই কথা শুনে কাকাবাবু একটু হেসে উঠল। আরে পাগলি, তোমার কাকিমার কি ক্ষমতা আছে আমাকে ঠান্ডা করার? তোমার দিদিই তো প্রতিদিন আমাকে ঠান্ডা করে। আমি একটু ঘাবড়ে যাওয়ার ভান করলাম, আর মনে মনে ভাবছিলাম, শালা দিদি একা একাই মজা নিচ্ছিল, আমাকে একবার বলেও নি। কাকাবাবু বলল, তুমি যদি রাজি থাকো তাহলে কাল আমরা তিনজন একসঙ্গে খেলবো। আমি লজ্জা পেয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ